হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আরো এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক দিয়ে এসেছো, এখনো পর্যন্ত ঠিকঠাক করতে পারোনি যে আর্টস এর কোন কোন বিষয় নিয়ে তুমি পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে এই আমাদের ক্লাসেস গুলো দেখার পর মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হবে যে কোন সাবজেক্ট আমি নিলে ভালো হয় বা কোন কোন দিকে আমি যেতে পারবো। তো সেরকম একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে আশা করছি। তো আজকে আমরা প্রধানত আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। অ্যাকচুয়ালি আমরা এখানে এটা রাষ্ট্রবিজ্ঞানের কোনো কিছু ব্রডার কনসেপ্ট এখন আমরা আলোচনা করব না। প্রথমত আমরা জানো রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কি রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারে, আর সেখানে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। বর্তমান দিনে সবচেয়ে যদি কোনো একটা দামি পেশা বলো বা অধিক অর্থ উপার্জন করা যায় এরকম একটা পেশা হচ্ছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান বলবো না, রাজনীতি আমি বলবো। তুমি যদি রাজনীতিটা ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে কখনো তোমার সম্পদের কমতি হবে না। কিন্তু আমরা ওই রকম রাজনেতা চাই না যারা শুধুমাত্র সম্পদ উপার্জন করে নিজের কক্ষিগত করে। আমরা চাই প্রকৃত একজন রাষ্ট্রনায়ক, প্রকৃত রাজনীতিবিদ যে সমাজের উন্নতিতে অবদান রাখবে। আমাদের একটা গঠনমূলক সমাজ গঠন হবে, বা যেখানে একটা আমাদের সেকুলার সোসাইটি হবে, যেখানে আমরা সবাই মিলে বিভিন্ন ধর্মের লোকজন, বিভিন্ন বর্ণের লোকজন, বা ভারতবর্ষের আত্মা যেটা কথা বলে যে বিভিন্ন ধর্ম ভেদাভেদ ভুলে আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে থাকতে পারি, সেই রকম একটা রাষ্ট্র তৈরি করতে পারবো। বা আমাদের আঞ্চলিক যে সমস্ত জায়গা রয়েছে সেখানকার প্রকৃত উন্নতির জন্য আমরা প্রকৃত রাজনীতিবিদ চাই। তো সেক্ষেত্রে এই রাজ্য, রাষ্ট্র, রাজনীতি, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্সের অন্তর্গত। খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা। ব্যক্তিগতভাবে আমি প্রধানত আমার যখন অনার্স ছিল, এডুকেশন অনার্স আমার ছিল, পরবর্তীতে আমি হিস্ট্রিতে এমএ করেছি, এখন রাষ্ট্রবিজ্ঞানে এমএ করছি। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমার এই তিনটে সাবজেক্টই আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। এডুকেশন আমার মাদার সাবজেক্ট, তার সঙ্গে ছোটবেলার থেকেই আমি ইতিহাসটাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি ইতিহাসটাকে আমি। আর পরবর্তীকালে আমি যে স্কুলে পড়াশোনা করছি বা বর্তমানে আমি যে স্কুলে আংশিক সময়ের শিক্ষকতা কাজে নিযুক্ত রয়েছি, সেখানকার রাষ্ট্রবিজ্ঞান ম্যামের থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। তার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। যখন আমি 11-12 পড়তাম, তার ক্লাসেস গুলো করার পরে আমার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা প্রেম জন্মেছে। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়। ছোটবেলা থেকেই সংবাদপত্র পড়ার আমার একটা প্রবণতা রয়েছে, সেখানে রাজনীতির খবরগুলো দেখে দেখে খুব মজা মনে হয়েছে আমার। বা বর্তমান দিনে আমাদের যে রাজনীতিবিদ গুলো রয়েছেন তার আমি 90% থেকে 95% বলবো তারা কিন্তু করাপ্ট। সে আমাদের অতীত দিনের যারা রাজনীতিবিদ ছিলেন বা একদম প্রাচীন যুগ থেকে এই রাজনীতি বা পলিটিক্সটা যেখান থেকে ধীরে 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 বিবর্তিত হচ্ছে আর বর্তমান সময়ে এসে যেখানে দাঁড়িয়েছে, এর মধ্যে তোমরা বিস্তর ফারাক দেখতে পাবে। অ্যাকচুয়ালি এখনকার রাজনেতাদের মধ্যে নীতি শব্দটা কিন্তু একদম নেই। তো পলিটিক্যাল সায়েন্সে এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব বিভিন্ন সময়ে তোমাদের সঙ্গে, যারা অনলাইন অফলাইনে আমার কাছে পড়ো বা আলাদা প্রাইভেট ব্যাচগুলোতে জয়েন করেছো, বা যারা ইউটিউবে ক্লাসগুলো করছো বিভিন্ন সময়, আশা করব লাইভ ক্লাসেস আমরা নিয়ে আসতে পারবো। সেখানে এই সমস্ত বিষয়গুলোতে আলোচনা চলতেই থাকবে, ডানপন্থা বামপন্থা আরো অনেক অনেক বিষয় রয়েছে। তো সবগুলো নিয়ে খুব মজা করে আমরা পড়াশোনা করব। আজকে প্রধানত আমরা জেনে নেবো এই পলিটিক্যাল সায়েন্স বা আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তার সিলেবাসে কি কি রয়েছে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান এই যে কথাটার কিন্তু উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিস দেশ থেকে। সেখানে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, একটা শহরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র হতো। তো সেই নগর রাষ্ট্রগুলোর নাম ছিল পলিস। ওখান থেকে ধীরে ধীরে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্স এলো। তারপর ধীরে ধীরে অনেক পরে বিবর্তিত হয়ে একটা সাবজেক্ট হিসেবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানটা রূপ পেয়েছে। তখন থেকে নাম হয়েছে পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের কিন্তু জনক বলা হয়ে থাকে অ্যারিস্টটলকে। এবার এই যে নামটা বললাম অ্যারিস্টটল, ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। বিভিন্ন বিষয় আমরা দেখবো, কলা বিভাগের বিশেষ করে যত বিষয় রয়েছে বা সায়েন্সেরও অনেক সাবজেক্টে তোমরা এই নামটা কিন্তু খুঁজে পাবে। প্রাচীন গ্রিস দেশের যারা দার্শনিক ছিলেন, আমি অ্যারিস্টটলে আরো একটু এগিয়ে যাই, সক্রেটিস বলবো, তারপর প্লেটো বলবো, তারপর অ্যারিস্টটল বলবো। তিনজন কিন্তু তিনজনের শিষ্য, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। মানে একটা জ্ঞানের একটা প্রবাহমান ধারা কিন্তু পরপর 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 গুরু শিষ্যের এই যে ক্রম, সেই অনুযায়ী বিবর্তিত হচ্ছে। পরবর্তীকালে আমরা যারা এখন পড়াশোনা করছি তারা কিন্তু তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। তারা বিভিন্ন বিষয়ে যারা যে অবদান রেখে গেছেন সেগুলো আমরা পড়াশোনা করছি। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে কার নাম মনে রাখবো? অ্যারিস্টটলের নাম কিন্তু আমরা মনে রাখবো। আমাদের রাষ্ট্রবিজ্ঞানে কি কি পড়তে হচ্ছে ভালোভাবে বুঝে নিই আমরা। সেখানে প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি কিন্তু আমাদের জানতে হচ্ছে। এই চ্যাপ্টার থেকে বা বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানটা কি, যেহেতু তোমরা 10 পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তেমন কিছুই জানো না, সেই সম্পর্কে আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কি কি হওয়া যায় সেগুলো তো বিস্তারিত পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করবো। বিশেষত যারা মনে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরেই একদম
এলএলবি করতে চাইছো, তারা চোখ বন্ধ করে তোমার সাবজেক্ট কম্বিনেশনে রাষ্ট্রবিজ্ঞানটা রেখে দাও। আমি বলছি খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রবিজ্ঞান রাখবে, পারলে হিস্ট্রিটা রাখবে। পরবর্তী কোনো একটা ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করবো যে আর্টসের কোন কোন সাবজেক্ট নিয়ে তোমার কি কি করতে পারবে, বা তুমি যেদিকে যেতে চাইছো সেই জন্য কোন কোন সাবজেক্টগুলো তোমার কম্বিনেশনে রাখা উচিত। যদি কারো কারো মনে হয় আমার সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করার দরকার রয়েছে, একদম বিনামূল্যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, নিয়ে যোগাযোগ করো। তোমার যেটা চাহিদা, তুমি কি হতে চাইছো, সেই অনুযায়ী তোমাকে সাবজেক্ট কম্বিনেশন একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সিদ্ধান্ত অবশ্যই তুমি নেবে। ঠিক আছে, চলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি, সেখান থেকে আমাদের এমসিকিউ থাকছে কিন্তু 4টে। তারপর হচ্ছে রাষ্ট্র যে আমাদের রয়েছে, সেই রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের আলোচনা করতে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে, যেখানে কিন্তু রয়েছে 5টা এমসিকিউ থাকবে। এমসিকিউ পরীক্ষা, তোমাদের এক্সট্রা কোনো প্রশ্ন থাকবে না, 40টায় প্রশ্ন থাকবে, 40টা করতে হবে তোমাদের। 3 নম্বর রয়েছে নাগরিকতা, সেই নাগরিকতা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের থাকছে 7টা প্রশ্ন থাকছে এমসিকিউ। পরবর্তী কি চ্যাপ্টার রয়েছে, সংবিধানের অনুধাবন সম্পর্কে আমরা জানছি, কনস্টিটিউশনটা কি সেটা আমরা জানছি, সেখান থেকে আমাদের থাকছে 6টা এমসিকিউ। তারপরে রয়েছে সংবিধান প্রণয়ন আর সংবিধানের যে দর্শন, বিভিন্ন সংবিধান কোন প্রেক্ষিতে গঠন করা হয়েছে, সেখান থেকে থাকছে আমাদের 8 নম্বর। পরবর্তী যেটা আমাদের শেষ অধ্যায় রয়েছে, ভারতের সংবিধানের মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো থেকে থাকছে কিন্তু 10 নম্বর। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে শেষ চ্যাপ্টারটা আমি বলবো, কারণ এই চ্যাপ্টারে ভারতীয় সংবিধান সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, নিজের অধিকার সম্পর্কে জানবো, আর নিজের দেশ সম্পর্কে পুরোপুরি জানার চেষ্টা করব। আরো একবার বলছি, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, বিশেষত যারা রাজনীতিতে ইন্টারেস্ট রাখো, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্বাধীন নাগরিকের উচিত রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্স সম্পর্কে জানা। বিশেষ করে শিক্ষিত লোকজন কিন্তু পলিটিক্সে এলেই তারপরে কিন্তু আমরা আমাদের দেশের, আমাদের জাতির আবার হচ্ছে সেই পুরনো যে জায়গা রয়েছে আমাদের শ্রেষ্ঠ জায়গা, সেখানে নিয়ে যেতে পারবো বা দেশ বা জাতির উন্নতি লাভ করাতে পারবো। সেই জন্য সবাইকে পলিটিক্স জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স জানতে হবে, জানার পরে প্রকৃত আমরা ভারতবর্ষের উন্নতি সাধন করতে পারবো, নিজের অঞ্চলের, নিজের গ্রামের, নিজের যে জাতির উন্নতি করতে পারবো। তাহলে সবাইকে স্বাগত রইলো। পলিটিক্যাল সায়েন্স যদি তোমরা সাবজেক্ট কম্বিনেশনে রাখো, অবশ্যই আমাদের ক্লাসরুমে আসতে হবে, আমরা একে অপরের সঙ্গে আলোচনা করব, করে অনেক অনেক কিছু শিখবো। পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে খুব ভালোভাবে জানবো, 11-এ 12-এও জানবো, উচ্চ মাধ্যমিকে একদম হাইয়েস্ট স্কোর করার চেষ্টা করব। তার থেকে বড় বিষয় নিজের অধিকারগুলো সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনামূলক বিভিন্ন একদম প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করা শুরু করব। খুব ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আর 11 থেকে একদম মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।